হিন্দু নির্যাতনের দাবি করে বাংলাদেশে শান্তিরক্ষী পাঠানোর প্রস্তাবকে পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জ্ঞানের ঘাটতি বলছেন কূটনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে ভোটের মাঠে সুবিধা নিতে একের পর এক গুজব ও মনগড়া বক্তব্য দিয়ে দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক নষ্ট করছেন ভারতের রাজনীতিবিদরা, যা দীর্ঘমেয়াদে ঢাকা দিল্লির সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন থেকেই নানা ইস্যুতে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন। সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে সরব হয়ে ওঠে ভারতের গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগের প্ল্যাটফর্মগুলো। সবশেষ ইসকন নেতা চিন্ময় কৃষ্ণদাসের গ্রেপ্তার নিয়ে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনা দুই দেশের রাষ্ট্রীয় সম্পর্কের বাইরে জনমনেও নেতিবাচক প্রভাব ফেলে। আজ আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি লাইভ টেলিভিশনে ভারত নীতিতে বাংলাদেশের দৃঢ় অবস্থানে নাখোশ মোদী সরকারের নেতারা। তারা বিজেপি নিয়ন্ত্রিত গণমাধ্যমে একের পর এক বিষেধগার করছেন ঢাকার বিরুদ্ধে। এমনকি দেশে হিন্দু নির্যাতনের বিভ্রান্তিমূলক তথ্য তুলে ধরে জাতিসংঘের শান্তিরক্ষী পাঠানোর প্রস্তাব করে কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করে বসেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি ধরনের একটা পরিস্থিতি হলে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী তারা পাঠিয়ে থাকে? আমি মনে করি উনি নেহায়েতই একটা রাজনৈতিক বক্তব্য দিয়েছেন এবং একটা রেটরিক লেভেলে, যা উনার মতো একজন নেত্রীর কাছ থেকে আমরা আশা করিনি। বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর প্রস্তাবকে মমতার জানার ঘাটতি বলে মন্তব্য করেছেন কূটনৈতিক বিশ্লেষকরা। মমতা ব্যানার্জি আসলে এই প্রক্রিয়াটা সম্পর্কে খুব বেশি ওয়াকেবহাল হয়তো নয়, কারণ যে কোনো দেশের শান্তিরক্ষী পাঠাতে হলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 5 পার্মানেন্ট সদস্য যারা আছেন তাদের মধ্যে মতৈক্য থাকতে হয়। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপকে নজিরবিহীন বলে মনে করছেন বিশ্লেষকরা। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চিকিৎসা নিতে গিয়ে বছরে 50,000 কোটি টাকারও বেশি ভারতে চলে যায়। তবে সম্প্রতি সে দেশের মেডিকেল ভিসা প্রায় বন্ধ। একে দেশের স্বাস্থ্য খাতের বিকাশের সুযোগ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। এই সুযোগ কাজে লাগাতে পারলে দেশেই থাকবে বিপুল পরিমাণ টাকা। এছাড়াও স্বাস্থ্যসেবার মান না বাড়ালে ক্ষতিগ্রস্ত হবেন অনেক রোগী, বলছেন তারা। চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশে যায় কয়েক লাখ মানুষ, তবে বেশিরভাগেরই গন্তব্য ভারত। আওয়ামী লীগ সরকারের পতনের পর সীমিত হয়েছে ভারতের মেডিকেল ভিসা। গুরুতর রোগীরাও ভিসা পাচ্ছেন না। এতে থাইল্যান্ড ও সিঙ্গাপুরে যাওয়ার হার বেড়েছে। ক্যান্সার, হৃদরোগ, কিডনি রোগ, লিভারের নানা সমস্যা সহ প্রায় 12 ধরনের রোগের চিকিৎসা নিতে ভারতে যাওয়ার হার বেশি। বিশেষজ্ঞরা বলছেন, নির্ভুল রোগ নির্ণয়, স্বাস্থ্যসেবা কর্মীদের আচরণ পরিবর্তন, দুর্নীতি কমানো সহ দেশেই বিশ্বমানের সেবা নিশ্চিত করতে হবে। দেশের থেকে সেবা নিয়ে তারা যদি সন্তুষ্ট হয়ে যায় তাহলে হয়তো তারা একসময় আর বিদেশমুখী হবেই না এবং দেশের ইনফ্রাস্ট্রাকচারটা গড়ে উঠলো। এইটা একটা বড় কাজ হবে। তো এই জায়গায় আমার মনে হয় যে সরকারের তরফ থেকে একটা আলোচনা দরকার এবং বেসরকারি হসপিটাল মালিক, ডায়াগনস্টিক সেন্টার যারা আছে তাদেরকে এই সুযোগটা কিন্তু কাজে লাগানোর দরকার। দেশের সরকারি হাসপাতালে অব্যবস্থাপনা, কম জনবল এবং বেসরকারি খাতের অতি মুনাফার মানসিকতার অভিযোগ পুরনো। এসব সংকটের সমাধান না হলে বিদেশমুখী রোগীরা পড়তে পারেন ক্ষতির মুখে। প্রাইভেট সেক্টরে তো ভিড় তো আর পাবলিক সেক্টরের মতো না, কিন্তু প্রাইভেট সেক্টরে যে অর্থ রোগী প্রদান করে তার পরিমাণে সেবা পায় কিনা সেটা তো প্রশ্নবিদ্ধ রয়েছে। তার মান সম্পর্কে প্রশ্নবিদ্ধ রয়েছে, বিশেষ করে ব্যবহার সম্পর্কে প্রশ্নবিদ্ধ রয়েছে। তবে স্বাস্থ্য বিভাগ বলছে, দেশের অনেক প্রতিষ্ঠানে বিশ্বমানের চিকিৎসা হয়, আস্থা সংকটের কারণ নেই। যে ভারতের থেকে আমার চিকিৎসা সেবা কোনো অবস্থাতেই কম না। যেসব রোগী আমরা ভারতে যাই, আমরা আশা পরে ফিডব্যাক নেই যে তারা কি চিকিৎসা দিল, আমরা কি দিয়েছি, আমি খুব একটা পার্থক্য পাই না। বিশ্বমানের চিকিৎসা সেবা নিশ্চিতে রাজধানীর শাহবাগে নির্মাণ করা হয়েছে সুপার স্পেশালাইজড হাসপাতাল। দুর্নীতি আর অব্যবস্থাপনায় অধরা থেকে গেছে সেই স্বপ্ন। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
উস্কানিমূলক কর্মকাণ্ড থেকে শেখ হাসিনাকে বিরত রাখতে ভারতকে আহ্বান জানিয়েও উত্তর মেলেনি। বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে কথা জানান দপ্তরের মুখপাত্র। তিনি বলেন, আগামী সোমবার ঢাকা দিল্লি পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে সীমান্ত সংকট, পানি বণ্টন, বাণিজ্য সহ স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে দিল্লিতে আশ্রয় নেন পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখান থেকে নানা সময় তার কিছু অডিও বার্তা ও কথোপকথনে আপত্তি জানিয়ে ঢাকার ভারতীয় হাইকমিশনে চিঠি দেয় অন্তর্বর্তী সরকার। এতে শেখ হাসিনাকে উস্কানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত রাখতে ভারতকে আহ্বান জানানো হয়। তবে এর উত্তর এখনো পায়নি ঢাকা। আমরা ইনস্ট্রাকশন পেয়েছি কিনা আমার জানা মতে এখন পর্যন্ত আমাদের কাছে ইনস্ট্রাকশন আসেনি। কিভাবে এটা ফ্যাসিলিটেটেড হচ্ছে এটা আসলে আমার বক্তব্য দেওয়ার বিষয় না। এটা উনি ভারতে আছেন, ভারত সরকার কিভাবে এটা হ্যান্ডেল করছে এটা তারাই ভালো বলতে পারবে। 9 ডিসেম্বর ঢাকায় বাংলাদেশ ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে শেখ হাসিনাকে ফেরাতে আলোচনা হবে কিনা এমন প্রশ্নের উত্তরে মুখপাত্র বলেন, এই বিষয়ে এখনো আদালত বা সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে কোনো নির্দেশনা পায়নি পররাষ্ট্র দপ্তর। আমরাই শুধুমাত্র একমাত্র অ্যাক্টর না এখানে, বরঞ্চ আমরা একটা পার্ট। এবং উনি তখন জানিয়েছিলেন যে আমাদের যে অংশে আমাদের যে রোলটা প্লে করার কথা সেই অংশের রোল প্লে করার সময়টা এখনো আসেনি। তো ওইটা যখন আসবে তখন আমরা করব। তিনি জানান, দুদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে গুরুত্ব পাবে সীমান্ত সংকট, পানি বণ্টন ও বাণিজ্য সহ দ্বিপাক্ষিক ইস্যুগুলো। দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে যতগুলো এলিমেন্ট আছে সবগুলাই রাখার চেষ্টা করা হয়। ব্রড কয়েকটা ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরিগুলো আপনারা অনুমান করতে পারেন যে বাণিজ্য আছে, সীমান্ত আছে, কানেক্টিভিটি আছে, তারপরে পানি আছে, এই বিষয়গুলো আলোচনাতে থাকবে। সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন ইউরোপীয় ইউনিয়নের সদস্যভুক্ত দেশের রাষ্ট্রদূতরা। একথা জানিয়ে মুখপাত্র বলেন, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে তেমন কোনো পরিবর্তন আসবে না। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গণহত্যা মামলার প্রধান আসামি শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সে সাথে এই ধরনের বক্তব্য সরাতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছে আদালত। প্রসিকিউশনের আবেদন গ্রহণ করে চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। সেখানে বসেই ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে নিয়ে দিচ্ছেন নানা বক্তব্য। ফোনে নেতাকর্মীদের নির্দেশনা দিচ্ছেন সেই বক্তব্য ছড়িয়ে দিতে। আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে করা মামলা নিয়েও মন্তব্য করেন শেখ হাসিনা। প্রসিকিউটররা জানান, শেখ হাসিনা গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। তার বক্তব্য বাদী এবং সাক্ষীদের মধ্যে ভয়ভীতি ছড়িয়ে দিচ্ছে। যেসব বক্তব্য হিংসা বিদ্বেষ ছড়ায় তা গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউবে প্রচারের নিষেধাজ্ঞার আবেদন করা হয়। শুনানি শেষে তা মঞ্জুর এবং দ্রুত এসব বিদ্বেষমূলক বক্তব্য সরানোর নির্দেশ দেন আদালত। সরকারের যথাযথ কর্তৃপক্ষকে ট্রাইব্যুনাল আদেশ দিয়েছেন যে এই সকল হেট স্পিচ যেগুলো এখনও বিদ্যমান আছে সেগুলোকে রিমুভ করার জন্য, এবং ভবিষ্যতে যেন এই ধরনের কোনো হেট স্পিচ আর পাবলিক বা ব্রডকাস্ট না হয় সেজন্য উনি আদেশ প্রদান করেছেন। আমরা স্পেসিফিক্যালি বলেছি যে শুধু বিদ্বেষমূলক বক্তব্য এবং এমন বক্তব্য যা ট্রাইব্যুনালের ইনভেস্টিগেশনকে হ্যাম্পার করে, এই 2 ধরনের বক্তব্যকে আমরা নিষেধ চেয়েছি। সাধারণ বক্তব্যের অধিকার সবারই আছে। ট্রাইব্যুনালের প্রসিকিউশন জানায়, ট্রাইব্যুনালের আদেশ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউব সহ আন্তর্জাতিক প্ল্যাটফর্মের যথাযথ কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে পৌঁছানো হবে। ফেসবুক, টুইটার, ইউটিউব সহ যেগুলো ইন্টারন্যাশনাল সোশ্যাল মিডিয়া আছে, এখানে আমরা আমাদের ট্রাইব্যুনালের আদেশটা পৌঁছাবো এবং তাদেরকে লিখিত জানাবো। এগুলো ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস স্ট্যান্ডার্ড অনুযায়ী এগুলো হেট স্পিচ, বিদ্বেষমূলক চর্চা এবং এটা ঘৃণা চর্চা। আর্টিকেল 19 আছে, এটা কোনোভাবে শেখ হাসিনার বক্তব্যগুলোকে মত প্রকাশের স্বাধীনতার মধ্যে কাভার করে না। গেল 18 নভেম্বর, জুলাই, আগস্ট গণহত্যার ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে মামলার তদন্ত 1 মাসের মধ্যে শেষ করার নির্দেশনা দেয় ট্রাইব্যুনাল। আগামী 17 ডিসেম্বরের মধ্যে দাখিল করতে হবে প্রতিবেদন। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ,
ঢাকা। একটি গোষ্ঠী হিন্দুদের মধ্যে ঢুকে দেশকে অস্থিতিশীল করে ভারতের স্বার্থ রক্ষায় কাজ করছে বলে অভিযোগ করেছেন হিন্দু নেতারা। আর ধর্মের ভিন্নতা থাকলেও দেশের স্বার্থে সবাইকে এক পরিবার হয়ে থাকার আহ্বান প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের। বৃহস্পতিবার ধর্মীয় নেতাদের সাথে বৈঠকে দেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে বিভিন্ন প্রচার মাধ্যমে যে খবর প্রকাশ হচ্ছে তাও ভিত্তিহীন বলে দাবি করেন অন্তর্বর্তী সরকার প্রধান। সংখ্যালঘু নির্যাতনের বিভ্রান্তিকর অভিযোগ তুলে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার সহ বিভিন্ন ইস্যুতে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বিভিন্ন রাজনৈতিক দল ও মতের সাথে বৈঠকের ধারাবাহিকতায় বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে ধর্মীয় নেতাদের সাথে বৈঠক করেন সরকার প্রধান। বৈঠকের শুরুতে দেয়া বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার। আমাদের নানা মত থাকবে, নানা ধর্ম থাকবে, নানা রীতিনীতি থাকবে, আমরা এক জায়গাতে এক কাতারে ওইখানে চলে আসি যখন আমাদের জাতীয়তার প্রশ্ন আছে, আমাদের পরিচয়ের প্রশ্ন আছে। আমরা বাংলাদেশি, আমরা এক পরিবারের সদস্য। উপদেষ্টা মাহফুজ আলম বলেন, জাতীয় ঐক্য থাকলে বিদেশি কোনো ষড়যন্ত্রই সফল হবে না। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, বাইরে যত অপপ্রচার চলুক, বাংলাদেশ এগিয়ে যাবে। এটাই হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বলেছেন। আমরা বলি না যে নিপীড়ন হয় না, এটা অল আউট বলাটা এটা অসত্য, কিন্তু যদি হয়ে থাকে সেটার বিপরীতে সরকারের ব্যবস্থাকেও আপনারা প্রচার করবেন। ধর্মীয় নেতারা জানান, পরস্পর সম্প্রীতির বন্ধন আরও মজবুত করার কথা। অন্যান্য ধর্মাবলম্বী যারা ছিল তারা সেখানে স্বীকার করেছেন তারা কোনো বৈষম্যের শিকার নয়, তাদের উপর কোনো প্রকার আক্রমণ হচ্ছে না। কলকাতাতে তার বাইরে যে মুসলমানরা আক্রান্ত হচ্ছেন সেখানে সেগুলো নিয়ে আমাদের কথা বলতে হবে। তাহলে সেক্ষেত্রে হয়তোবা এই যে আজকে যে পরিস্থিতি আমরা মুখোমুখি হচ্ছি, যে আজকে আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে মিথ্যা প্রপাগান্ডা, সেটা থেকে আমরা উত্তরণের পথ হতে খুঁজে পাবো। আমাদের মধ্যে ঢুকে একটা বিশৃঙ্খলা তৈরি করে বিদেশে সেটাকে যদি একটা খারাপ কিছু তৈরি করে তাদের স্বার্থ হাসিল করে, এটা আমরা চাই না। সারা পৃথিবীর মিডিয়া যেন জানতে পারে যে বাংলাদেশের মানুষ তারা সম্প্রীতির মানুষ, তারা মিলেমিশে থাকে, তারা একসাথে পথ চলে। দেশ নিয়ে যে কোনো ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই বলেও জানান বৈঠকে অংশ নেয়া নেতারা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গত 16 বছরে আওয়ামী লীগ শাসনামলে বাংলাদেশি হিন্দু সহ সংখ্যালঘুরাই সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে। বৃহস্পতিবার বিকেলে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এই দাবি করেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট। নেতারা বলেন, দেবোত্তর সম্পত্তির অধিকাংশই আওয়ামী কর্মীদের দখলে। ভারত সবসময় এদেশের হিন্দুদের দাবার গুটি হিসেবে ব্যবহার করে আসছে। ভারতীয় ধর্মান্ধ রাজনীতি বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতারা ভারতের গণমাধ্যমের উস্কানি বন্ধের দাবি জানান। আলোচকরা বলেন, বর্তমান সরকারের আমলে সংখ্যালঘুরা সবচেয়ে নিরাপদে আছে। বিগত সরকারের আমলে আওয়ামী সন্ত্রাসীদের মদদে মন্দির পোড়ানো হয়েছে, অথচ এর কোনো সুষ্ঠু তদন্ত তারা করেনি। দেবোত্তর সম্পত্তি অধিকাংশ আওয়ামী কর্মীদের অবৈধ দখলে। মন্দির ভাঙচুর, নারী নির্যাতনের নেতৃত্বদানকারী 98% আওয়ামী নেতাকর্মী। বাংলাদেশে যত মন্দির পুরানো হয়েছে তার 100% পুড়িয়েছে আওয়ামী সন্ত্রাসীরা। এমনকি আওয়ামী সাংসদের নেতৃত্বে ইন্ধনে হিন্দু বাড়িঘর পুরানো হয়েছে। বর্তমান সরকারের আমলে স্বাধীনতা উত্তর বাংলাদেশের তুলনামূলকভাবে সবচেয়ে শান্তিপূর্ণ ও সম অধিকার নিয়ে বসবাস করছে। সংগঠনের পক্ষ থেকে বলা হয়, দিল্লি সরকারের একচোখা নীতির কারণে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় বিপদগ্রস্ত হচ্ছে। এতে সহায়ক শক্তি হিসেবে কাজ করছে সেদেশের গণমাধ্যম। ভারতীয় মিডিয়াও আওয়ামী অনৈতিক অপপ্রচারে আর্থিকভাবে লাভবান হয়ে সম্পৃক্ত হয়, যা অত্যন্ত নিন্দনীয়। বাংলাদেশের বিরুদ্ধে সকল প্রকার মিথ্যা প্রপাগান্ডা প্রচার হতে ভারতের মিডিয়া এবং ধর্মান্ধ রাজনৈতিক গোষ্ঠীকে বিরত রাখতে হবে। বাংলাদেশ ভারত উভয়ই স্বাধীন সার্বভৌম দেশ, তাই পারস্পরিক সম্প্রীতির প্রতি সম্মান রেখে সংবাদ প্রচারের দাবি জানান হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারতের পণ্য বর্জনের আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা এবং আগরতলায় সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে বৃহস্পতিবার এক মানববন্ধনে এই আহ্বান জানান তিনি।
অন্যদিকে ভারত বাংলাদেশে পরিবেশগত আগ্রাসন চালাচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। স্ত্রীর শাড়ি আগুনে পুড়িয়ে দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আমরা আমাদের দেশের পণ্য কিনব। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এভাবেই ভারতের পণ্য বর্জন ও দেশীয় পণ্য ব্যবহারে উৎসাহিত করলেন বিএনপির এই সিনিয়র নেতা। বলেন, ভারতে কেউ বিনা পয়সায় চিকিৎসা নিতে যায় না। দেশটির পণ্য আমদানি বন্ধ হলে নেওয়া হবে বিকল্প ব্যবস্থা। আমাদের মা বোনেরা, স্ত্রীরা তারা আর ভারতের শাড়ি কিনবে না, তারা ভারতের সাবান কিনবে না। যারা আমাদের স্বাধীনতাকে শ্রদ্ধা করে না, যারা আগরতলায় বাংলাদেশের পতাকাকে নেমে ছিঁড়ে দেয়, আমরা তাদের দেশের পণ্য বর্জন করব। শুধু রাজনৈতিক ষড়যন্ত্র নয়, বাংলাদেশে পরিবেশগত আগ্রাসন চালাচ্ছে ভারত, এমন দাবি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খানের। আন্তর্জাতিক ফারাক্কা কমিটির অনুষ্ঠানে তিনি বলেন, পানির ন্যায্য হিস্সা নিয়ে বাংলাদেশের সাথে টালবাহানা করে আসছে ভারত। বাংলাদেশের উপরে তো শুধু শক্তি দিয়ে আগ্রাসন হচ্ছে না, বাংলাদেশের উপরে বিভিন্ন দিক দিয়ে আগ্রাসন হচ্ছে। তার একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে পরিবেশগত আগ্রাসন। এদেশের ভবিষ্যৎ প্রজন্ম বেঁচে থাকবে কি নিশ্চিহ্ন হয়ে যাবে সেটি কিন্তু নির্ভর করছে এই পরিবেশগত আগ্রাসনের উপরে। পানির ন্যায্য হিস্সা আদায়ে আবারও ফারাক্কা অভিমুখে লং মার্চ করার কথাও জানান এই বিএনপি নেতা। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মামলায় নাম থাকলেই ঢালাওভাবে কাউকে গ্রেপ্তার করা হবে না বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। বলেছেন, সংস্কারের মাধ্যমে পুলিশকে জনবান্ধব করা হচ্ছে। বাহিনী আগের মতো মারণাস্ত্র ব্যবহার করবে কি না সেই বিষয়ে ভাবার সময় এসেছে বলেও জানান তিনি। দায়িত্ব নেওয়ার পর প্রথমবার পুলিশ হেডকোয়ার্টার্সে সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার সকালে এসব কথা বলেন আইজিপি। জঙ্গিবাদের আশঙ্কায় সম্প্রতি বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সরকার ট্রাভেল অ্যালার্ট দিলেও এ ধরনের কোনো হামলার সুনির্দিষ্ট তথ্য নেই পুলিশের কাছে। তবুও বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সতর্ক অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী, জানালেন নবনিযুক্ত পুলিশ মহাপরিদর্শক। ওই টেরর অ্যালার্টটা আমরাও দেখেছি ইউকের সাইটে, এবং যেহেতু তারা দিয়েছে এবং তাদের ইন্টেলিজেন্স আমরা মনে করি আমাদের চেয়ে ভালো, সেজন্য আমরা ওটাকে গুরুত্ব দিচ্ছি। বৃহস্পতিবার সকালে সংবাদ সম্মেলনে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কথা বলেন পুলিশ প্রধান। জানান, রাজনৈতিকভাবে পুলিশকে আর ব্যবহার করা যাবে না। রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য ব্যবহৃত না হয়, এটা আপনাদের মতো আমি সহ আমার পুরো পুলিশ বাহিনীর এই দাবি। পুলিশ মহাপরিদর্শক বলেন, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে পুলিশের গুলিতে হত্যাকাণ্ড ঘটলেও ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে অস্ত্রনীতিমালা তৈরির প্রয়োজন। মূল কাজ আমার যেখানে জীবন রক্ষা করা, সেখানে তার আর্মামেন্টোরিয়াম কীরকম হবে, আমার মনে হয় যে উই শুড ডিসাইড নাও। আমার বিশ্বাস পুলিশ সংস্কার কমিশনের এটা আছে, এবং ওনারা আমাদের কাছ থেকে টাইম টু টাইম তথ্য এবং তথ্য চাচ্ছেন, আমরা দিচ্ছি। মিথ্যা মামলা দিয়ে নিরীহ মানুষকে ফাঁসালে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান আইজিপি। সারা দেশে এসব মামলা তদন্তে সাবেক ও বর্তমান পুলিশ সদস্যদের নিয়ে 8টি টিম গঠন করা হয়েছে। বিনা তদন্তে পাইকারি হারে কাউকে গ্রেফতার করব না, নাম থাকলেই গ্রেফতার করে ফেলতে হবে, এটা কিন্তু আইনেও নাই। এটা আপনার যুক্তিসঙ্গত কারণ থাকতে হবে যে আপনি এই ঘটনায় জড়িত অপরাধী। ছাত্র আন্দোলনে গুলি বা সরাসরি হত্যার নির্দেশদাতা কেউই দায় এড়াতে পারবে না বলে মন্তব্য করেন আইজিপি। বাহিনীর কেউ এখনও আগের সংস্কৃতি মনের মধ্যে লালন করলে তাদের পরিবর্তনের তাগিদ দেন পুলিশ প্রধান। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শেষের দিকে রাজধানীতে গুলিবিদ্ধ শিক্ষার্থী গোলাম নাফিজের রিকশায় রাখা নিথর দেহের ছবি দেখে আঁতকে ওঠেন অনেকেই। ফার্মগেটে পুলিশের পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীরাও সেদিন গুলি চালায় শিক্ষার্থীদের মিছিলে। হতাহতদের সঙ্গে আচরণও ছিল অমানবিক। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের দীর্ঘ অনুসন্ধানে পাওয়া গেছে এসব তথ্য। 4 আগস্ট ফার্মগেট আলরাজি হাসপাতালের দৃশ্য এটি। পথে নানা বাধা পেরিয়ে রিকশায় নাফিজকে আনা হয় এখানে। ঠিক এই জায়গাটিতে নাফিজকে নিয়ে এসেছিলেন রিকশা চালক নূর মোহাম্মদ। তখন তাকে এই হাসপাতালটিতে কোনোভাবেই প্রবেশ করতে দেয়নি। তখনকার আওয়ামী লীগের নেতাকর্মীরা নাফিজকে লাঠি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে
শিবির কর্মী বলে আখ্যা দিয়েছেন। তখনকার আমরা কয়েকজন সংবাদকর্মী এখানে ছিলাম, পুরো বিষয়টিকে প্রত্যক্ষ করেছি। ধারণা করা হয় যদি ঠিক সময়ে নাফিসকে হাসপাতালে নেওয়া যেত তখন তাকে বাঁচানো যেত। গুলিবিদ্ধ নাফিসের দেহটি প্রথমে ফুটওভারের নিচে রাস্তায় পড়েছিল অনেকক্ষণ, পরে পুলিশ নিথর দেহটিকে তুলে দেয় এক রিকশায়। এই সময় নাফিসকে একটু নড়াচড়া দেখে বিরক্ত হয়ে পুলিশ আবারও তাকে গুলি করতে চায়। তাড়াতাড়ি যা, আরেক পুলিশ গুলি করে দেবো, আরেক পুলিশ কইতেছে আরো দুই তিনটা গুলি করে দেয়। মুহূর্তে ভাইরাল হওয়া সাড়া জাগানো সেই ছবিটি তুলতে গিয়ে পুলিশ ও দলীয় নেতাকর্মীদের হাতে নির্যাতিত হন চিত্র সাংবাদিকরাও। তো পুলিশের কথা হচ্ছে যে আপনি ওইখানে যাইতেই পারবেন না, আপনি এখান থেকে চলে যাইতে হবে। খুবই এগ্রেসিভ মুভমেন্ট ডাক দিল, রাজু নামে একজন ফটোগ্রাফার, ওরেও ডাক দিল। তো ডাক দিলেও ওর সাথে আমি কথা বলতেছি, আমাকে হাত দিয়ে দিতে বললেন যে ভাই আমি এই ছবি তুলি নাই। তখন যেটা করলো আমার ক্যামেরাও চেক করলো। আমি ছবি তুলতে আগে যাচ্ছিলাম, ভয়াবহ গালিগালাজ শুরু করলো, এই ক্যামেরাতে কাট দে, ক্যামেরা ভেঙে ফেলবো, এই করবো সেই করবো। একজন এসে আমার কলার ধরলো, ধরে আমাকে লাথি শুরু করলো। অনুসন্ধান বলছে সেদিন শিক্ষার্থীদের আন্দোলন দমনে গুলি চালানোর নেতৃত্ব দিয়েছিলেন পুলিশের তেজগাঁও জোনের ট্রাফিকের এডিসি তোয়াসির জাহান বাবু। এখন তিনি কর্মরত আছেন কক্সবাজারে। তখন তো আপনি তেজগাঁও জোনের হ্যাঁ, কিন্তু তখন তো আপনি নেতৃত্ব দিয়েছেন। তখন আমি তো কোনো কিছু নেতৃত্ব দেইনি। এখন আপনার সাথে আর্গুমেন্ট করা আমার কাজ না ভাই। তখন তো আমি দেখেছি, আমার কাছে ফুটেজ আছে। আপনার কাছে ফুটেজ থাকলে তো আমার কিছু করার নেই, আপনি আপনার মতো নিউজ করেন ভাই। নেতৃত্ব দানকারী আরেকজন পুলিশ কর্মকর্তাকে দেখা গেলেও পরিচয় শনাক্ত করা যাচ্ছে না। পুলিশের সঙ্গে সেদিন তেজগাঁও ওয়ার্ডের আওয়ামী লীগের নেতা আনোয়ার হোসেন রিপন, তেজগাঁও ট্রাক স্ট্যান্ডের নেতা মাগুরার জসিম দলবল নিয়ে শিক্ষার্থীদের উপর হামলা চালায়। হামলা করতে দেখা গেছে তেজগাঁও কলেজের ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রিয়াজ হোসেন রকি ও ছাত্রলীগের সদস্য পালসার আরিফকেও। তাদের সঙ্গে ছিল এক নেতাকর্মী, সবাই এখন পলাতক। বুকের মেঝে গুলি করে আমার নাফিসের নাকটা ভেঙে ফেলছে। এই কান্না নাফিসের মায়ের। সন্তান হারানোর 4 মাস পরেও নিজেকে ঠিক রাখতে পারছেন না তিনি। এখন শুধু নিজের সন্তানই নয়, গণ অভ্যুত্থানের সকল হত্যাকাণ্ডের বিচার দাবি তার। আমাদের সরকারও ভাবছিল যে রক্তের উপরে দাঁড়ায় এই প্রশাসন হাতে রাখবো। আল্লাহ তাআলা সবাইকে উত্তন পতন দিছে, কিন্তু নাফিসের মতন অসংখ্য নাফিস দুনিয়া থেকে ওদের মাকে যে কি জ্বালা দিয়ে গেছে বাবারে। সেদিন ফার্মগেটে গুলিবর্ষণের ঘটনায় শুধুমাত্র আল রাজি হাসপাতালে চিকিৎসা নেন 22 জন, নিহত হন 4 জনেরও বেশি। মোহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নাটোরে চিকিৎসার খরচ বহন করতে না পেরে মানবেতর জীবনযাপন করছেন জুলাই গণ অভ্যুত্থানের অধিকাংশ আহতরা। শুরুতে আহতরা সরকারি ও ব্যক্তিগত খরচে চিকিৎসা করালেও অর্থ সংকটে অনেকেই বন্ধ করে দিয়েছেন চিকিৎসা। তবে আহতের চিকিৎসায় সহায়তা দেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। নাটোর সদরের লক্ষ্মীপুর খলাবাড়িয়ার ইসমাইল হোসেনের ছেলে সাব্বির হোসেন। রাজধানীতে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন তিনি। বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নিয়ে গত 17 জুলাই বাসায় ফেরার পথে 2 জন পুলিশ তাকে লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ে। এ সময় একটি বুলেটে তার এক চোখ নষ্ট হয়ে যায়। চোখের চিকিৎসায় অনেক টাকা খরচ হলেও এখন পর্যন্ত পাননি কোনো সহায়তা। তার চোখের চিকিৎসা করাতে হলে এখন যেতে হবে বিদেশে। বর্তমানে আমি বেকার। আজকে আমার আব্বু আম্মু দেখতেছে আমাকে, কালকে তো আর দেখবে কিনা এটা সন্দেহ, গ্যারান্টি নাই, তাই না? এখন আমি বর্তমানে বেকার, তারপরে আমি আবার এক চোখে দেখি না। যেখানে কাজ করতাম আমার এই চোখের এই অবস্থা শোনার পর থেকে ওইখানে আর কাজে নিবে না, মানা করে দিছে। শুধু সাব্বির নয়, স্বৈরাচার পতনের আন্দোলনে আহতদের অনেকে প্রাথমিক চিকিৎসা পেলেও অর্থের অভাবে চিকিৎসার ফলো আপ করতে পারছেন না। অর্থের অভাবে আমি এখন ঢাকায় যাব, মানে সেই পরিবেশটাও আমার এখন নাই। এ পর্যন্ত এসে কেউ আমার কোনো রকম খোঁজ খবর নেয় না, কেউ এসে বলে নাই যে তোমার কি অবস্থা। অনেকেই আছেন যারা অর্থনৈতিকভাবে দুর্বল, চিকিৎসা করতে পারেন না, একটা মেডিসিন পর্যন্ত কিনে খাইতে পারেন না, এই অবস্থাও আছে। আহতদের চিকিৎসায় সব রকম সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। এই বিষয়ে যে তালিকা প্রস্তুত করা হয়েছে ইতিমধ্যে, যে আহত এবং নিহতর পরিবারের সব রকমের সহায়তা করার জন্য জেলা প্রশাসন নাটোর সহযোগিতা করে যাবে। যে আহত হয়েছে তাদের চিকিৎসা দ্রুত আরোগ্য লাভের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। নাটোরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 8 জন শহীদ ও 81 জন আহত হয়েছেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
আহতদের বিষয়ে আরো জানাতে নাটোর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী বাপ্পি লাহিড়ী। বাপ্পি, আহতদের চিকিৎসার বিষয়ে সহায়তার কথা বলছে জেলা প্রশাসনের পক্ষ থেকে, আশ্বাস দেওয়া হলো। এখন পর্যন্ত কি কোনো সহায়তা পাওয়া গেছে কিনা সবশেষ তথ্য নিয়ে জানাবেন। আসলে গত যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের যে আহতর ঘটনা নাটোরে ঘটে, নাটোরে আসলে সেইভাবে কিন্তু বড় কোনো সংঘর্ষ না হলেও কিন্তু আসলে নাটোরের তালিকায় 81 জন কিন্তু এই পর্যন্ত আহত যে একটা তালিকা করা আছে সেই তালিকাতে 81 জনের নাম রয়েছে। এই 81 জনের মধ্যে কিন্তু অধিকাংশ জন কিন্তু আমাদের কাছে অভিযোগ করছেন যে আসলে তাদের কাছে এখন পর্যন্ত কেউ কোনো আর্থিক সহায়তা নিয়ে যায়নি। অনেকে কিন্তু আসলে এখন চিকিৎসা নিতে গিয়েও হিমশিম খাচ্ছে। কেউ মানে এমন পরিমাণে যে হতদরিদ্র পরিবার রয়েছে যে যারা সেই সময় যে চিকিৎসা করেছে সেই সময় সেই চিকিৎসা খরচটাও কিন্তু অনেকে লোন নিয়ে চিকিৎসা করেছে, সেই লোনের কিস্তি কিন্তু এখন শোধ করছে, কিন্তু আসলে বর্তমানে যে পরিস্থিতি চলছে যে তাদের ফলো আপ করা, সেই ফলো আপ করার পরিস্থিতি তাদের নাই। এইসব বিষয় নিয়ে আমি কিন্তু এখানকার জেলা প্রশাসকের সাথে কথা বলেছিলাম, এখানকার হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম যে আসলে এই যেহেতু জেলা সদর হাসপাতাল, এখানে সরকারি হাসপাতাল, এই হাসপাতালে ফ্রি চিকিৎসা দেওয়ার বিধান রয়েছে, এখান থেকে তারা কোনো সেবা পাচ্ছে কিনা। আসলে এখানকার চিকিৎসকরা যেমনটি আমাদেরকে জানিয়েছিলেন যে এই রুগীগুলোর আসলে প্রাথমিকভাবে যে চিকিৎসা দেওয়া সেই চিকিৎসাগুলো দেওয়া হয়েছে। অনেক ক্ষেত্রে কিন্তু যে আহতরা অনেকে ঢাকা থেকেও চিকিৎসা নিয়েছে, আসলে ঢাকার চিকিৎসাও কিন্তু আসলে তাদের জন্য শেষ ঘোষণা করেছে সরকার চিকিৎসক যে এই চিকিৎসা আসলে এরপর আর বাংলাদেশে হওয়ার কোনো সম্ভাবনা নেই। এইসব প্রশাসনের পক্ষ থেকে কি এখন পর্যন্ত সহায়তার হাত বাড়ানো হয়েছে? কোনো চিকিৎসা সেবার সহায়তা পেয়েছেন তারা? আসলে জেলা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত তারা চিকিৎসার জন্য কোনো আর্থিক অনুদান পাননি বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আর জেলা প্রশাসনের সাথে যখন আমি কথা বলেছিলাম তিনি কিন্তু বলছেন যে আমি যেহেতু নতুন এই জেলা জয়েন্ট করেছি, আসলে আমি এখন এই বিষয়গুলো খোঁজখবর নিচ্ছি, এদের বিষয়ে যে কোনো রকম যাতে কোনো সমস্যা না পড়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহায়তা তারা করবেন। যদি প্রয়োজনে বিদেশে গিয়ে তাদের চিকিৎসা করার লাগে এই ব্যবস্থাটাও আসলে জেলা প্রশাসনের পক্ষ থেকে করা হবে বলে এরকম আশ্বাস কিন্তু আমাদেরকেও দিয়েছেন। তবে একটা জিনিস যেটা দেখেছি যে 2-1টি পরিবারও কিন্তু আসলে কিছু কিছু স্থান থেকে তারা অনুদান পেয়েছে, তবে বাকি যে অধিকাংশ ব্যক্তি যে 81 জনের মধ্যে কিন্তু অধিকাংশ আহত রোগী কিন্তু আসলে কোনো রকম সেবা পাননি বলে অভিযোগ করছেন। বিশেষ করে গ্রামাঞ্চলের যে রোগীগুলো রয়েছে তারা কিন্তু আসলে এখন যে পরিস্থিতি আছে তাদের দ্রুত যদি ভালো চিকিৎসা করানো না যায় হয়তো তারা পঙ্গুত্ব বরণ করবেন বলে কিন্তু আসলে আমাদেরকে বলেছেন, বা আমরা আসলে দেখেছিও কিন্তু আসলে দৃশ্যপটটা। নাটোর থেকে আহতদের চিকিৎসা নিয়ে সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী বাপ্পি লাহিড়ী। পুরোদমে এগিয়ে চলেছে দেশের প্রথম পাতাল মেট্রো রেলের নির্মাণ কাজ। ইতোমধ্যে বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত এই রুটের ডিপো নির্মাণ কাজ শেষ হয়েছে 85%। প্রক্রিয়াধীন রয়েছে অন্যান্য কাজের দরপত্র আহ্বানের কার্যক্রম। কর্তৃপক্ষের আশা 2028 সালের মধ্যেই যাত্রী চলাচল শুরু করা যাবে পাতাল রেলে। বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত 31.24 কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন 1 হচ্ছে প্রথম ভূগর্ভস্থ মেট্রো রেল। 19.87 কিলোমিটার দীর্ঘ বিমানবন্দর রুটে বিমানবন্দর, খিলক্ষেত, নতুন বাজার, রামপুরা, মালিবাগ, রাজারবাগ, কমলাপুর পর্যন্ত 12টি স্টেশন হবে। পূর্বাচল রুটে 11.36 কিলোমিটার দীর্ঘ উড়াল পথে নতুন বাজার, নর্দা, জোয়ার সাহারা, পিতলগঞ্জ ডিপো পর্যন্ত একটি ভূগর্ভস্থ সহ 9টি স্টেশন থাকবে। মোট 12টি প্যাকেজে করা হচ্ছে এমআরটি 1-এর কাজ। প্রথম ধাপে নারায়ণগঞ্জের পিতলগঞ্জে ডিপোর জন্য জমি অধিগ্রহণ শেষে মাটি ভরাটের কাজ প্রায় শেষ। অবকাঠামো, পিলার, রেল লাইন সহ অন্যান্য কাজের পরিকল্পনাও এগিয়ে চলেছে। প্রকল্প পরিচালক বলছে এমআরটি 6-এর লাইনের অভিজ্ঞতা থাকায় নির্ধারিত সময়ের মধ্যেই সব কাজ শেষ করা যাবে। নতুন বাজার থেকে আপ টু এয়ারপোর্ট পর্যন্ত টানেল দুইটা একটা পাশাপাশি যাবে, আর রামপুরার থেকে আপ টু মানে কমলাপুর পর্যন্ত একটা উপরে একটা নিচে। এখানে আমরা 40-45 মিটার নিচে রাখতে চলে যাবো মাঠে। আস্তে আস্তে এটা মানে রামপুরের থেকে দুইটা টানেল চালু হবে। ঢাকার মতো ঘনবসতিপূর্ণ নগরীতে পাতাল মেট্রো রেল নির্মাণে আরও সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। অবশ্যই চ্যালেঞ্জ আছে, কারণ আপনি জানেন যে আমাদের ঢাকার যে নগরায়ন অনেকটা অপরিকল্পিত। বিশেষ করে উঁচু উঁচু ভবনের যে ফাউন্ডেশনগুলি আমরা দেখি সেটাও কিন্তু মাটির নিচে আছে। তো এটা করার সময় ফাউন্ডেশন যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এমআরটি 1 প্রকল্পে মোট ব্যয় হবে প্রায় 54,000 কোটি টাকা।
MRT-6-এ প্রতিটি ট্রেনে 6টি করে কোচ থাকলেও একে থাকবে 8টি। এতে প্রতি ঘন্টায় 70,000 যাত্রী পরিবহন সম্ভব বলছে কর্তৃপক্ষ। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, পিতলগঞ্জ, নারায়ণগঞ্জ। নির্মল বায়ু ও ক্লিন সিটির তকমা হারানোর ঝুঁকিতে রাজশাহী নগরী। নগরের 6টি পয়েন্টে নমুনা পরীক্ষা করে বাতাসে নির্ধারিত মাত্রার চেয়ে দ্বিগুণ ধূলিকণা পাওয়া গেছে। বিশেষজ্ঞরা বলছেন, বায়ু দূষণ নিয়ন্ত্রণ আইন অনুসরণ না করা হলে পরিস্থিতির আরও অবনতি হবে। মাসখানেক আগেও রাজশাহী সিটি কর্পোরেশন থেকে মেডিকেল পর্যন্ত সড়কে ছাতিম গাছের ফুলের সুবাস পেয়েছে নগরবাসী। সেই ছাতিম, কাঠগোলাপ ও রঙন গাছের পাতা এখন ধূসর ধুলার স্তরে। সড়ক সংস্কার, 5টি স্থানে রেলওয়ে ওভারপাস নির্মাণ সহ উন্নয়ন প্রকল্পের কাজের সঙ্গে শুষ্ক মৌসুমে নগরীতে পাল্লা দিয়ে বাড়ছে ধুলা। এই বায়ু দূষণটা আর এই ধুলাটা এখন যেহেতু কাজ চলতেছে, রোডের কাজ সরকার অতিরিক্ত হওয়ার কারণে আমরা বেশি ক্ষতিগ্রস্ত। আমরা নগরীতে আগে যেরকমটা দেখেছি এখন তার পুরোটাই ভিন্ন। রাস্তায় প্রচুর ধুলাবালি হয়, যার কারণে আমাদের মালামাল নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের শ্বাসকষ্ট হচ্ছে। বাতাসে অতি ক্ষুদ্র বস্তুকণা বা PM 2.5 ও 10-এর সহনশীল মাত্রা সর্বোচ্চ 65 ও 150 মাইক্রোগ্রাম। সেখানে নগরীর সাহেববাজার, লক্ষ্মীপুর, 0 পয়েন্ট, তালাইমারি, বিস্তিক মোড় ও বন্ধগেট এই 6টি স্থানেই সেই মাত্রা প্রায় দ্বিগুণ। সত্যি উদ্বেগজনক মানব দেহের জন্য, ক্যান্সার সহ অন্যান্য শরীরে অন্যান্য জটিলতার জন্য এই যে মানটা পাচ্ছি সেটা আমাদের এখনই খুব গুরুত্বের সাথে নেওয়া উচিত। ম্যাক্সিমাম অ্যালাউয়েবল লিমিট হচ্ছে 65 মাইক্রোগ্রাম পার মিটার কিউব, এর বেশি হলেই দূষণ। আর PM 2.5টা হচ্ছে স্বাস্থ্যের জন্য খুব ঝুঁকিপূর্ণ, মানবদেহের জন্য ঝুঁকিপূর্ণ। তার মানে বোঝাই যাচ্ছে যে বায়ুর অবস্থা তুলনামূলক বেশ অনেকটাই খারাপ। 2016 সালের এক গবেষণায় বাতাসে ভাসমান ক্ষতিকর কণার পরিমাণ কম থাকায় নির্মল বায়ুর নগরী হিসেবে পরিচিতি পায় রাজশাহী। মোস্তাফিজ গনি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। রাজনৈতিক সংস্কৃতি, গণমাধ্যম কর্মীদের বেতন কাঠামো এবং নৈতিকতার উন্নতি না হলে দেশের স্বাধীন সাংবাদিকতা কঠিন। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে টিআইবির দুর্নীতি বিরোধী অনুসন্ধানী সাংবাদিকতা সম্মেলনে একথা বলেন বিশিষ্টজনেরা। এ সময় গণমাধ্যমকে স্বাধীনভাবে সাংবাদিকতার আহ্বান জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। গত 25 বছরের বিজয়ীদের নিয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বৃহস্পতিবার দুর্নীতি বিরোধী অনুসন্ধানী সাংবাদিকতা সম্মেলনের আয়োজন করে টিআইবি। অনুষ্ঠানে উঠে আসে স্বাধীন সাংবাদিকতার নানা চ্যালেঞ্জ। বক্তারা বলেন, গত 15 বছরে সাংবাদিকতায় প্রাতিষ্ঠানিক দুর্বলতা বেড়েছে। দলীয় পরিচয়ে গণমাধ্যমের লাইসেন্স এবং সংবাদকর্মী নিয়োগ দেওয়া হয়েছে। সেলফ সেন্সরশিপের যে ইস্যু আছে সবসময় এটা ভয়ের কারণে হয় না। সেলফ সেন্সরশিপ 2 কারণে হয়। ভয়ের কারণে হয় যারা ক্রিটিক করতে চায়, আর আনন্দের সঙ্গে সেলফ সেন্সরশিপ করে এরকম সম্ভব নেই। সংবাদ মাধ্যমের একটা টেকসই মডেল দরকার, সাস্টেইনেবল মডেল দরকার। আপনি বেতন দেবেন না, ভাতা দেবেন না ঠিক মতন, আপনি একটা সাংবাদিকের নিরাপত্তার, অর্থনৈতিক নিরাপত্তার ব্যবস্থা করবেন না, এরকম নিরাপত্তাহীন অবস্থায় আপনি একজন সাংবাদিকের কাছ থেকে স্বাধীন সাংবাদিকতা আশা করতে পারেন না। টিআইবি জানায়, বিগত সরকারের সময় মুক্ত গণমাধ্যম সূচকে দেশের অবস্থান 42 ধাপ অবনতি হয়েছে। বাস্তব পরিবর্তন কখনোই সম্ভব হয় না যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি এবং আমি যোগ করব আমলাতান্ত্রিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন না আসে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, গণমাধ্যমের স্বাধীনতাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। আমরা কাউকে এই পর্যন্ত আমার মনে পড়ে না আমাদের কোনো সিকিউরিটি এজেন্সি কাউকে ফোন দিয়ে বলেছে এই নিউজটা নামান, বা আমাদের তরফ থেকে কাউকে বলা হয়েছে। আমরা কোনো কারোর জার্নালিস্টের কোনো চাকরি খাওয়ার জন্য কাউকে বলি না যে ওনার চাকরিটা খান। এদিকে পঞ্চমবারের মতো টিআইবি বর্ষসেরা অনুসন্ধানী অনুষ্ঠানের পুরস্কার জিতেছে তালাশ। আমাদের প্রতিষ্ঠান যে স্বাধীনতা দিয়েছে সেই স্বাধীনতা অনুযায়ী আমরা যে বস্তুনিষ্ঠ অনুসন্ধানী সাংবাদিকতা করার যে চেষ্টা প্রয়াস, সেই প্রয়াস আগামীতেও অব্যাহত থাকবে। আমরা আরও এই কাজের আমাদের অনুপ্রেরণা বাড়িয়ে দিবে। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
কুমিল্লা আখাউড়া এলাকার শতাধিক অরক্ষিত লেভেল ক্রসিংয়ে গত ৮ বছরে মৃত্যু হয়েছে ৪০০ মানুষের। জনবসতি বাড়ায় রেল লাইনের ওপর দিয়ে নতুন সড়ক নির্মাণ হলেও সেসব লেভেল ক্রসিংয়ে নেই গেট বা গেটম্যান। এ কারণে ট্রেনের সাথে যানবাহনের সংঘর্ষে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা ও প্রাণহানি। দ্রুত এসব লেভেল ক্রসিং সুরক্ষিত করার দাবি এলাকাবাসীর। পূর্বাঞ্চল রেলের কুমিল্লা লাকসাম এলাকার ১৭২ কিলোমিটার রেলপথে অনুমোদনহীন লেভেল ক্রসিং ১১৬টি। গত ৮ বছরে এসব অরক্ষিত লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনায় প্রাণ গেছে ৪ শতাধিক মানুষের। সম্প্রতি বুড়িচংয়ের কালিকাপুরে এলজিইডির সড়কের লেভেল ক্রসিংয়ে অটোরিকশায় ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় ৭ জনের। এলাকার মানুষের জোর দাবি সত্ত্বেও লেভেল ক্রসিংগুলোর নিরাপত্তায় কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। অনেক সময় অনেকে ব্যাকহেলের জন্য প্রায় অ্যাক্সিডেন্ট ঘটে থাকে, তাই একটি এখানে যদি গেট দেওয়া হয় তাহলে আমরা মনে করি আমাদের এলাকাবাসীর উপকৃত হবে। রেল কর্তৃপক্ষ বলছে লাইনের উপর দিয়ে এসব সড়ক নির্মাণ ও লেভেল ক্রসিং অনুমোদনহীন। অনুমতি না নিয়ে এই যত্রতত্র রাস্তা না করার জন্য, এবং আমরা এটাও বলছি যে যদি করার প্রয়োজন হয় তাহলে ওভারপাস বা আন্ডারপাস চাইলে আমরা সেটা করে দেব। এলজিইডির কর্মকর্তারা দ্রুত সময়ে জটিলতা নিরসনের কথা বললেও এ পর্যন্ত কোনো সমাধান আসেনি। আমরা রেল কর্তৃপক্ষের কাছ থেকে এনওসি নিয়ে আমরা সড়কগুলো পাকা করে থাকি। লেভেল ক্রসিংয়ে ওইখানে গেটম্যান রাখা, সেটা আমার মনে হয় যে রেল কর্তৃপক্ষেরই এটা দায় দায়িত্ব নেওয়া উচিত। দুর্ঘটনা ও প্রাণহানি এড়াতে লাল ফিতার জটিলতা কাটিয়ে অগ্রাধিকার ভিত্তিতে লেভেল ক্রসিংগুলোতে গেট নির্মাণ এবং গেটম্যান নিয়োগের সুপারিশ করেছে জেলা প্রশাসন। গ্রামীণ রাস্তা যেহেতু তাদের স্পিডটা যাতে ডাউন হয় সেই ধরনের রাস্তাকে আমরা স্পিড ব্রেকার বাড়ানোর চেষ্টা করব। গেটম্যান সহ এখানে ব্যারিয়ার দেওয়ার জন্য আমরা রেল কর্তৃপক্ষের কাছে প্রাথমিকভাবে আমরা সেটা উপদেশ দিয়েছি। ঢাকা চট্টগ্রাম ডাবল লাইন রেলপথে বেড়েছে ট্রেনের গতি, পাশাপাশি জনবহুল এলাকায় নতুন সড়ক নির্মাণ করায় বেড়েছে লেভেল ক্রসিংয়ে যানবাহনের সংখ্যা। এসব কারণে অনিরাপদ রেল গেটগুলোতে বাড়ছে দুর্ঘটনা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো জানাতে কুমিল্লা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, লেভেল ক্রসিংগুলোতে গেট নির্মাণ এবং গেটম্যান নিয়োগের সুপারিশ করা হয়েছে, এই উদ্যোগে কোনো অগ্রগতি কি দেখছেন? আসলে আমি যদি একটু পরিসংখ্যান বলে নেই আগে, কুমিল্লা লাকসাম অঞ্চলে ১৭২ কিলোমিটার যে রেলপথ, সেখানে ১১৬টি রেলগেট আছে যেগুলো কিন্তু অননুমোদিত বা অবৈধ বলছে রেল কর্তৃপক্ষ। অন্যদিকে কুমিল্লার লাকসাম থেকে আখাউড়া পর্যন্ত যে ৭২ কিলোমিটার, এর মধ্যে কিন্তু ৩৮টি অবৈধ লেভেল ক্রসিং রয়েছে। আর এই ৩৮টি লেভেল ক্রসিং এর মধ্যে কিন্তু ৩১টি লেভেল ক্রসিং যেগুলো এলজিইডির রাস্তা এই ট্রেন লাইনের উপর দিয়ে চলে যাওয়ার কারণে রেল কর্তৃপক্ষ সেগুলোকে অবৈধ বলছে। আর জেলা প্রশাসক কার্যালয় কিন্তু ইতিমধ্যে সুপারিশ করেছে অবৈধ বা অরক্ষিত যেসব লেভেল ক্রসিং আছে সেগুলোকে সুরক্ষিত করার জন্য তারা বলছে। কিন্তু এখানে একটি জটিলতা রয়েছে যেটি কিনা খুবই অদ্ভুত মনে হয়েছে আমাদের কাছে। সেটি হচ্ছে যে যেখানে লেভেল ক্রসিং নির্মাণ করবে রেল কর্তৃপক্ষ, সেখানে সেই লেভেল ক্রসিং এর গেটম্যানের যে খরচ, অর্থাৎ 1 বছরের জন্য গেটম্যানের বেতন ভাতা দিতে হবে সড়ক কর্তৃপক্ষকে, এবং সেখানে গেট নির্মাণের যে ব্যয় সেটিও নির্ধারণ করে দেবে সড়ক কর্তৃপক্ষ, সেটিও কিন্তু তারা বহন করবে। অর্থাৎ রেল কর্তৃপক্ষ এবং সড়ক নির্মাণ কর্তৃপক্ষের মধ্যে যে জটিলতা রয়েছে, সেই জটিলতার কারণে মূলত এই ধরনের লেভেল ক্রসিং গুলোকে সুরক্ষিত করা হয় না দীর্ঘদিন যাবৎ। সেক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষ যেটি বলছে যে যেখানে লেভেল ক্রসিং প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে, সেখানে কিন্তু ট্রেন লাইন কিংবা সড়ক পথ যখন রেল লাইন অতিক্রম করে যায় তখনই কিন্তু সেই সব লেভেল ক্রসিংগুলোকে সুরক্ষিত করা উচিত। আর সেখানে রেল কর্তৃপক্ষ এই দায়িত্ব নেবে নাকি সড়ক নির্মাণ কর্তৃপক্ষ দায়িত্ব নেবে সেটি কিন্তু ভাবার বিষয় নয়, কারণ এখানে জানমালের বিষয় রয়েছে। প্রতিবারই লেভেল ক্রসিং এ যখন দুর্ঘটনা ঘটে সেখানে কিন্তু আমরা একাধিক প্রাণহানির খবর পাই। কিছুদিন আগেও বুড়িচংয়ের কালিকাপুরে যে দুর্ঘটনা ঘটেছে সেখানে অটোরিকশার 7 জন যাত্রী একই সাথে নিহত হয়েছেন। তো সেই ক্ষেত্রে কিন্তু কে দায়িত্ব নেবে সেটি ভাববার বিষয় নাই, কিন্তু এই লেভেল ক্রসিং গুলোকে সুরক্ষিত করাকেই প্রাধান্য দিয়ে মূলত দায়িত্ব নেওয়ার কথা কিন্তু সাধারণ মানুষ বলছে। এই ক্ষেত্রে রেল কর্তৃপক্ষ বলছে যে সড়ক নির্মাণ কর্তৃপক্ষ যখন তাদের কাছ থেকে এনওসি নেয়, অর্থাৎ অনাপত্তিপত্র নেয় এই রেল লাইনের উপর দিকে সড়ক নির্মাণ করার জন্য, তখনই কিন্তু তাদেরকে এই যে ব্যয়
সেটি তাদেরকে দিয়ে দেওয়ার কথা এবং সাথে সাথেই কিন্তু গেট নির্মাণ কথা। কিন্তু সড়ক কর্তৃপক্ষ যেটি বলছে যে রেল কর্তৃপক্ষ এই এনওসি দিতে যে জটিলতা করে সেই জটিলতার কারণে মূলত এই গেট নির্মাণ করা হয়ে থাকে না। তো এই ঠেলাঠেলির কারণেই কিন্তু মূলত এই ধরনের লেভেল ক্রসিং গুলো অরক্ষিত হয়। আর আপনি জেনে থাকবেন যে ঢাকা চট্টগ্রাম রেলপথ ডাবল লাইন হওয়ার পর থেকে কিন্তু এখানে রেলের গতি বেড়েছে এবং রেল চলাচলের যে সংখ্যা সেটিও বেড়েছে। সেই কারণে কিন্তু এই রেল লাইন অতিক্রম করে যে সড়ক গিয়েছে সেখানে যানবাহনগুলোকে অনেকটা অনিরাপত্তার মধ্যেই পার হতে হয়, কারণ ট্রেন যখন আসা যাওয়া করে দুই লেনেই তখন কিন্তু এই লেভেল ক্রসিং থেকে আসলে বোঝার উপায় থাকে না যে অপর পাশ থেকে কোনো ট্রেন আসছে কি আসছে না, যে কারণে কিন্তু মূলত এই ধরনের দুর্ঘটনাগুলো ঘটে থাকে। আর সেই জায়গাগুলোতে যদি গেটম্যান দেওয়া থাকতো কিংবা লেভেল ক্রসিং গুলোতে যদি গেট দেওয়া থাকতো তাহলে কিন্তু এই ধরনের দুর্ঘটনা ঘটতো না। অর্থাৎ আমরা আশা করছি কর্তৃপক্ষ এই বিষয়টি অতি দ্রুতই নজরে আনবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আওয়ামী লীগ সরকার অর্থনৈতিক প্রবৃদ্ধিকে অতিরঞ্জিত দেখিয়েছে, তাই জিডিপির প্রকৃত আকার জানতে একটি কমিটি গঠনের পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য। বৃহস্পতিবার রাজধানীতে একটি হোটেলে কসমস ফাউন্ডেশন আয়োজিত মত বিনিময় সভায় তিনি বলেন, জাতীয় উন্নয়নের নির্ভরযোগ্য তথ্য উপাত্ত নিশ্চিতে পরিসংখ্যান প্রতিষ্ঠানকে স্বাধীন কমিশনে রূপান্তর করতে হবে। গত 15 বছরের বেশিরভাগ সময় উচ্চ প্রবৃদ্ধির হিসাবে দেশের অর্থনীতির আকার ছাড়িয়েছে $450 বিলিয়ন। কিন্তু অর্থনীতিবিদরা প্রবৃদ্ধির সঙ্গে বেসরকারি বিনিয়োগ, কর্মসংস্থানের মতো সংশ্লিষ্ট সূচকের ভারসাম্য খুঁজে পাননি। শ্বেতপত্র কমিটিও দেখেছে রাজনৈতিক সুবিধা পেতে উন্নয়নকে অতিরঞ্জিত করা হয়েছে। এসব বিবেচনায় দেশের অর্থনীতির প্রকৃত আকার বের করা জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আমাদের যে উন্নয়ন পরিসংখ্যান আছে তাকে আরেকটি আধুনিক এবং একটা বৈজ্ঞানিক ভিত্তির উপর দাঁড় করাতে হবে। যেমন করে আমাদের কর্ম কমিশন আছে, এই রকম একটি কমিশন করে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে নিয়ে সংসদের কাছে জবাবদিহি করার একটা সুরক্ষার কথা আমরা প্রস্তাব করেছি। সরকারি কেনাকাটা ও প্রকল্পে 40% অর্থ লোপাট হয়েছে বলে মনে করেন আলোচকরা। আর এজন্য ইজিপি পদ্ধতি আরও স্বচ্ছ করতে হবে। টেকসই উন্নয়ন নিশ্চিতে ব্যাংক খাত, বিদ্যুৎ জ্বালানি, সামাজিক কর্মসূচি, গ্রামীণ শিক্ষা ব্যবস্থায় আমূল সংস্কার দরকার। জনগণের করের টাকায় ভর্তুকি কমাতে রাষ্ট্রায়ত্ত নাজুক শিল্পগুলো বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরামর্শও দেন বক্তারা। আওয়ামী সরকার জনপ্রশাসনে কর্মকর্তাদের সুযোগ সুবিধা ব্যাপকভাবে বাড়িয়েছে। এভাবে তাদের নীরব সমর্থন আদায় করে রেখে শাসনকাল দীর্ঘায়িত করেছে। এখন কার্যকর পরিকল্পনা নিতে হবে যে জনগণের অর্থে কত বড় জনপ্রশাসন বহাল রাখব। আমার মতে সরকারি চাকরিতে দক্ষতা, পেশাদারিত্ব বাড়াতে চুক্তিভিত্তিক নিয়োগও হতে পারে। মতবিনিময়ে বলা হয়, প্রবাসী আয়ের উপর ভর করেই অনেকদিন ধরেই মন্দা এড়িয়ে চলছে অর্থনীতি। এমন অবস্থায় এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় রপ্তানি পণ্য ও বাজারে বৈচিত্র্য আনতে গুরুত্ব দেন বিশ্লেষকরা। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল এখনকার মতো ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ পরের আয়োজন।